নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের 1 বছর বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের করণীয় শীর্ষক আলোচনা। স্থান তোফাজ্জল হোসেন মানিক মহল, দ্বিতীয়তলা, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। আজকে 20শে সেপ্টেম্বর 2025, সময় 10টা 30-এ আমরা শুরু করেছি, শনিবার। আয়োজনে বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্র কমিটি। এখানে উপস্থিত সম্মানিত আলোচক বিন্দু, উপস্থিত বিভিন্ন সংগঠনের অতিথিবৃন্দ এবং বাংলাদেশ সনাতন পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি অ্যাডভোকেট সুমন কুমার রায়, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি। বাংলাদেশ সনাতন পার্টি গঠনের মূল লক্ষ্য আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় একটি দল বাংলাদেশ হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে। ভবিষ্যতে যাতে এই ভোট ব্যাংক হিসেবে কেউ ব্যবহার করতে না পারে এবং আমাদের রাজনৈতিক এবং মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ সনাতন পার্টি 2022 সালের 26শে আগস্ট 9 জুন প্রতিষ্ঠিত হয় এবং 26শে আগস্ট এই প্রেস ক্লাবে আব্দুল সালাম আলী আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। তা আপনারা সবাই জানেন যে 1947 সাল থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে আসছে। 1965 সালে পাক ভারত যুদ্ধে বাংলাদেশ সনাতনী সম্প্রদায়ের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে আইন করা হয়, যা পাকিস্তান আমলে বাতিল হলেও বাংলাদেশে সেই আইন কিন্তু এখনো বিদ্যমান রয়েছে, যা বাংলাদেশে অর্পিত সম্পত্তি আইন নামে চলমান। এক সাগর রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক যে ভূখণ্ডটির জন্ম হলো, তার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়েছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে। 1992 সালে বাবরি মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে 2001 সালে সাধারণ নির্বাচন পরবর্তী 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত তৎকালীন জোট সরকারের সময় অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সবথেকে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে এবং এই ঘটনায় সরকার একটি ঘটনারও বিচার করে নাই, বরং কোথাও নির্যাতনকারীদের আমরা দেখেছি যে পুরস্কৃত করা হয়েছে। এই সকল ঘটনার মধ্যে রামু, নাসিরনগর, কুমিল্লা, সাল্লা, গঙ্গাছড়া অন্যতম। 5 আগস্ট পট পরিবর্তনের পর এদেশের সংখ্যালঘু সম্প্রদায় স্বপ্ন দেখেছিল জুলাই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণ হবে। সেই বাংলাদেশ বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ হবে। কিন্তু দেখা যাচ্ছে অতীতের যে কোনো সরকারের থেকে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় যেমন উপেক্ষিত, নির্যাতিত, নিপীড়িত, তেমনি বৈষম্যের শিকার। তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে আমরা ধরতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের অন্যতম একটি সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের 2 দফা সংবাদ সম্মেলনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার ঘটনার 2500 ঘটনার তারা কিন্তু প্রমাণ আপনাদের সামনে হাজির করেছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম আলো বাংলাদেশের সবথেকে আমি বলবো যে সাহসী পত্রিকা, যারা যে কোনো দুঃসময় আমরা বিগত সরকারের সময় দেখেছি, এই জন্য তাদেরকে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা তাৎক্ষণিকভাবে 20 দিনে কিন্তু প্রায় 120টা বা 80টা ঘটনার কিন্তু তারা উল্লেখ করেছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন HRCBM 1 আগস্ট 2025 সুপ্রিম কোর্টের এক আলোচনা সভায় শুধুমাত্র জুন এবং জুলাই 2025 সংখ্যালঘুদের উপরে সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের একটা তথ্য তুলে ধরেন। সেখানে উপাসনালয় হামলার ঘটনা তারা উল্লেখ করেছেন 15টি, সংখ্যালঘু পরিবারে বাড়িঘরে হামলা 36টি, সংখ্যালঘু পুরুষ নারী পুরুষ হত্যা 16 জন, জোরপূর্বক ধর্মান্তর 10 জন, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ 12 জন এবং নিখোঁজ নারী ও শিশু 28 জন। বাংলাদেশ সনাতন পার্টি এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্ররা আছেন, এখন শান্ত আছেন অনেকে মিলে আমরা, আমাদের লোকবল খুবই স্বল্প, তারপরেও আমরা চেষ্টা করেছি 22/11/2024 থেকে 20/9/2025 পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠিত 208টি তথ্য আমরা সংগ্রহ করেছি, যেটা আপনাদের 2 টেবিলে দেওয়া আছে। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব সেখান থেকে আপনারা ফুটেজ নিতে পারেন, বা আমরা চাইলে আপনাদেরকে সরাসরি ইমেইলে আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করব। ইতিমধ্যে মাজার ভাঙচুর হয়েছে 126টি, মাজারের ঘটনা ভাঙচুর হয়েছে। এই 208টির বাইরে শুধু মাজার ভাঙচুর হয়েছে 126টি। গতকাল বা পরশুদিনে মনে হয় 4টি মাজার ভাঙচুর হয়েছে।
বিগত 17/9/2025 তারিখে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার। কোন ধর্মকে আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে বৈষম্য শিকার বাংলাদেশের এই সংখ্যালঘু সম্প্রদায়। তো ওয়েবসাইট থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি। তথ্য ভুল ভ্রান্তি হতে পারে, তবে আমরা ওয়েবসাইট থেকে আমরা তথ্য নিয়েছি। আমরা যতটুকু পেয়েছি সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরছি। এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে নতুন বিচারক নিয়োগ হয়েছে 48 জন। তার ভিতরে একজন শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের, যদিও উনি একটি দলের অনুগত পরিবারে, তারপরে সংখ্যালঘু সম্প্রদায়ের হিসেবে একজন। ভাইস চ্যান্সেলর 54টি পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, তার ভিতরে সংখ্যালঘু কোনো প্রতিনিধিত্ব নাই। সচিব এবং সচিব পদমর্যাদায় আমার জানা মতে 70 জন বা 72 জন হতে পারে, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নাই। এবং নতুন যে উপদেষ্টা হলো, উপদেষ্টা পদমর্যাদা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রায় 32 জন, সেখানে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের 2 জন। জেলা প্রশাসক 64 জন, সেখানে একজনও আমার জানা মতে জেলা প্রশাসক, সেখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ নাই। পুলিশ আইজিপি থেকে শুরু করে এআইজি পর্যন্ত আমি ওয়েবসাইটে দেখেছি 72টি পদ, সেখানে কোথাও কোন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আমরা দেখি নাই। পুলিশ সুপার 64 জেলায়, পুলিশ সুপার 64 জেলায় আমরা 2 জনকে পেয়েছি, যদিও একজন আমি পেয়েছি মিনাল কান্তি। আর আমার জানা মতো নারায়ণগঞ্জে প্রত্যুষদা ছিলেন। আমার যদিও এটা পদোন্নতি বিষয় এবং বদলির বিষয়, হয়তো বা বদলি হতে পারে, আমার জানা নাই। সিনিয়র জেলা এবং দায়রা জজ 64 জন, 64 জেলায়, সেখানে একজন হিন্দু প্রতিনিধি আমি পেয়েছি। পুলিশ কমিশনার এবং বিভাগীয় কমিশনার, আপনারা জানেন 8টা বিভাগে মেট্রো থাকে, সেখানে কোনো সংখ্যালঘু প্রতিনিধিত্ব নাই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 64 জেলায়, সেখানে সংখ্যালঘু প্রতিনিধিত্ব 3 জন। মহানগর দায়রা জজ সংখ্যালঘু প্রতিনিধিত্ব 0। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংখ্যালঘু প্রতিনিধিত্ব 0। শুধু ঢাকা কোর্টেই পিপি এবং জিপি নিয়োগ হয়েছে 669 জন, সেখানে আমার জানা মতে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নাই। নির্বাচন কমিশনে কোনো সংখ্যালঘু প্রতিনিধিত্ব নাই। পাবলিক সার্ভিস কমিশনে আমরা সবসময় অন্তত 1-2 জন দেখেছি, সেখানেও সংখ্যালঘু প্রতিনিধিত্ব 0। ডেপুটি অ্যাটর্নি জেনারেলে সেখানে 1 জন, আর সহকারী অ্যাটর্নি জেনারেল সেখানে 0। আমরা একটু বিভিন্ন সময়, সব সরকারের সময়, আমরা জামাত জোট সরকারের সময় আমরা শুনেছি যে দেশের সংখ্যালঘু সম্প্রদায় অনেক ভালো আছে, সুখে আছে এবং কোনো ঘটনা ঘটে নাই। আওয়ামী লীগের আমলেও আমরা সেটা দেখেছি, এবং আওয়ামী লীগের আমলে যখন আমরা আন্দোলন করেছি তখন আমাদেরকে জামাত বিএনপির এজেন্ট বলা হয়েছে। বিএনপির আমলে যখন আমরা আন্দোলন করেছি তখন বলা হয়েছে যে এটা ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট। আবার এখনো যখন 5 আগস্টে আমরা আন্দোলন করছি তখন ঠিক সেমই আমাদেরকে, এখন তার উল্টো আরেক ধাপ বেড়ে গেছে, আওয়ামী লীগের দোসর বলা হয় আর কি। তা যাই হোক, সেই জায়গা থেকে আমি একটু তথ্য দিতে চাই যে ঘাতক দালা নির্মূল কমিটি একটা 2001 সাল থেকে 5 সালে যে ঘটনাগুলো দেখেছেন, সেখানে আমরা দেখেছি প্রায় 4-5 হাজার ঘটনার বর্ণনা দিয়েছিল। আমরা এই জন্য আজকে বৈষম্যের কথা বলছি। 1970 সালে বাংলাদেশের মাইনরিটি জনসংখ্যা ছিল 19%, আজকে সেখানে আমরা বর্তমানে 8 থেকে 8.6%। আইন সালিশ কেন্দ্র একটা তথ্য দিয়েছে 2013 থেকে 2020 সাল পর্যন্ত, এটা আওয়ামী লীগের আমলে 1580টি সংখ্যালঘুদের উপর ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে। 1580টি শুধু 2013 থেকে 20 সাল পর্যন্ত। 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1045টি সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। 11 জানুয়ারি 2024 বাংলাদেশ প্রতিদিন একটা সংবাদ ছাপা হয়েছিল, সেটার একটু প্রতিবেদন আমরা তুলে ধরতে চাই। 2001 এবং 13 সাল পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তারা বলছে যে 20,000 ঘটনার কথা, যে 20,000 ঘটনা ঘটেছে। তার মধ্যে মৃত্যু হলো 600, আহত হয়েছে 60,000, পঙ্গুত্ব বরণ করেছে 12,000। তার মধ্যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 5,000-এর মতো ঘটনা তারা উল্লেখ করেছে। অর্থাৎ এই জামাত বিএনপি জোট আমলে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত 5,000 ঘটনা ঘটেছে। কিন্তু সব সরকারের আমলেই
আমরা দেখি যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে যে কোনো ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া হয়। আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের উপর দায় চাপানো হয়, বিএনপির আমলে জামাতের আমলে আওয়ামী লীগের উপরে দায় চাপানো হয়, এখন অবশ্যই সেই আওয়ামী লীগের উপরে অন্তর্বর্তী সরকারের সময় দায় চাপানো হচ্ছে। আমরা চাই যে এখন বর্তমানে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, এই দায় চাপানোর দায় সারা থেকে বের হয়েছে কিভাবে দেশের সংখ্যালঘুরা সুরক্ষা নিতে পারে। এবং আজকে 19 থেকে 8%, এবং ভারতে যে নতুন আইন হয়েছে সেই আইনের কারণে হয়তো দেখা যাবে যে বাংলাদেশ একদিন হিন্দু শূন্য হওয়ার পথে, যদি এইভাবে নিত্যভাবে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতন চলতে থাকে। তো এই বিষয়ে করণীয় কি, সেই বিষয়ে আলোকপাত করার জন্য আমি এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক প্রতিনিধি আছে, বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছেন, তাদেরকে আমি একটু অনুরোধ করব। তো এই বিষয়ে আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা সুরঞ্জন ঘোষ, কলামিস্ট এবং বাংলাদেশ পুজো উদযাপন ফ্রন্টের উনি সহসভাপতি এবং বিএনপির সাবেক নির্বাহী সদস্য ছিলেন এবং ট্রাস্টিও ছিলেন। তাকে অনুরোধ করব যে আজকের যে আলোচনা বিষয় এবং আমরা যে তথ্যপত্র তুলে ধরলাম সেই বিষয় নিয়ে তার দল আগামী দিনে সংখ্যালঘুদের জন্য কি করতে চায় বস্তুনিষ্ঠ বক্তব্য রাখবেন। এবং খুব সংক্ষেপে, এখানে আমাদের আরো অনেক অতিথিরা রয়েছেন, খুব অল্প সময়ের ভিতরে।